নীলের সেই দুটো শব্দ, তুমিও চুপ করো, অবন্তীর পুরো পৃথিবীটাকে যেন ওলটপালট করে দিল। তার মনে হল সে যেন এক গভীর সমুদ্রে একা হাবুডুবু খাচ্ছে, আর তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, তার স্বামী, তীর থেকে দাঁড়িয়ে তার নীরবে দেখছে। শায়লা ফুপুর মুখে ফুটে উঠল এক বিজয়ের হাসি। তিনি এমন একটা ভাব করলেন যেন তিনি যা বলেছেন তাই সত্যি, এবং নীলও সেটা মেনে নিয়েছে। ঘরের মধ্যে উপস্থিত অন্যরাও নিজেদের মধ্যে ফিসফিস শুরু করল। সে ফিসফাসগুলো অবন্তীর কানে গরম সীসার মতো প্রবেশ করছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে যদি মাটির সাথে মিশে যেতে পারত, তাহলে হয়তো এই অপমান থেকে বাঁচা যেত। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে পেছনের বারান্দায় এসে দাঁড়াল। ভোরের ঠান্ডা বাতাস তার গায়ে লাগছিল, কিন্তু তার ভেতরের জ্বালা একটুও কমছিল না। চোখ ফেটে কান্না আসছিল, কিন্তু সে কাঁদবে না। এই মানুষগুলোর সামনে নিজেকে দুর্বল প্রমাণ করতে সে রাজি নয়। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভেতরটা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে শুধু ভাবছিল, নীল এটা কি করে পারল? সে কি একবারও ভেবে দেখল না তার এই নীরবতা অবন্তীকে কতটা একা করে দেবে? সে কি বুঝতে পারল না যে তার এই কথাগুলো শায়লা ফুপুর অভিযোগকে মৌন সম্মতি দেওয়ারই নামান্তর? কিছুক্ষণ পর নীল বারান্দায় এলো। তার চোখ মুখে ছিল একটা ক্লান্তি আর অপরাধ বোধ। সে অবন্তীর পাশে এসে দাঁড়িয়ে নরম গলায় বলল, অবন্তী, আমার উপর রাগ করো না প্লিজ। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ওভাবে বলিনি। অবন্তী তার দিকে না ফিরেই শীতল গলায় বলল, তাহলে কেন বলেছিলে নীল? তোমার কি মনে হয়নি যে তোমার প্রতিবাদ করা উচিত ছিল? তোমার স্ত্রীকে সবার সামনে অপমান করা হচ্ছে, আর তুমি তাকেই চুপ করতে বলছো? এর মানে কি দাঁড়ায়? আমি পরিস্থিতিটা সামাল দিতে চেয়েছিলাম অবন্তী। তুমি তো চাচার অবস্থা জানো। ফুপু এই মুহূর্তে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তার সাথে ঝামেলা জড়ালে পরিস্থিতি আরো খারাপ হতো। আমি শুধু চেয়েছিলাম যে এই মুহূর্তে যেন আর কোনো অশান্তি না হয়। অশান্তি? অবন্তী এবার নীলের দিকে ফিরল, তার চোখে আগুন জ্বলছিল। আমার আত্মসম্মান, আমার সম্মান তোমার কাছে অশান্তি মনে হলো নীল? আর তোমার ফুপুর মিথ্যা অভিযোগগুলো তোমার কাছে পরিস্থিতি শান্ত রাখার উপায় মনে হলো? বাহ, দারুণ বিচার তোমার। তুমি বুঝতে পারছো না অবন্তী, এটা ঢাকা শহর নয়, এটা গ্রাম। এখানকার নিয়ম কানুন, মানুষের চিন্তাভাবনা আলাদা। এখানে মান সম্মানটাই সব। আমি থামো নীল, আতাউরকিল, আর শুনতে চায় না। আমি বুঝতে পেরেছি যে তোমার কাছে তোমার পরিবারের তথাকথিত মান সম্মানের দাম আমার আত্মসম্মানের চেয়ে অনেক বেশি। আজ তুমি প্রমাণ করে দিলে যে আমাদের আকাশটা আসলে একটাই, আর সেটা তোমার পরিবারের আকাশ। সেখানে আমার কোনো জায়গা নেই। এই কথাগুলো বলে অবন্তী আর দাঁড়াল না। সে ঘরে ফিরে গিয়ে একটা চেয়ারে চুপচাপ বসে রইল। নীল বারান্দায় একা দাঁড়িয়ে রইল। সে জানে সে ভুল করেছে, কিন্তু কিভাবে এই ভুলটা শোধরাবে তা সে বুঝতে পারছিল না। একদিকে তার অসুস্থ চাচা, বিপর্যস্ত পরিবার, অন্যদিকে তার ভালোবাসার মানুষটির তীব্র অভিমান। এই দুয়ের মাঝে পড়ে সে যেন নিঃশ্বাস নিতে পারছিল না। সারাদিনটা কাটল এক দম বন্ধ করা পরিবেশের মধ্যে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর এলো চাচার অবস্থা কিছুটা স্থিতিশীল, তবে এখনো বিপদমুক্ত নন। রিমির কান্নাকাটি কিছুটা থামলেও সে পাথরের মতো হয়ে গেছে। কারোর সাথে কোনো কথা বলছে না, কিছু খাচ্ছেও না। ছেলে পক্ষ থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি, তাদের ফোন বন্ধ। এটা স্পষ্ট যে তারা এই বিয়েটা ভাঙার জন্যই এই নোংরা খেলাটা খেলেছে, কিন্তু এর পেছনের কারণটা কি তা কেউ জানে না। অবন্তী সারাদিন নিজেকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখল। সে বাড়ির টুকটাক কাজ করেছে, রিমিকে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু নীলের সাথে একটা কথাও বলেনি। নীল কয়েকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু অবন্তীর শীতল, অনুভূতিহীন চাহনির সামনে সে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে যেন এক অদৃশ্য কাচের দেয়াল তৈরি হয়ে গেছে। তারা একে অপরকে দেখতে পাচ্ছে, কিন্তু ছুঁতে পারছে না। তাদের কথা একে অপরের কাছে পৌঁছাচ্ছে না। রাত নামার সাথে সাথে বাড়ির পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। রাতের খাবারের সময় অবন্তী টেবিলে এসে বসল, কিন্তু কিছুই খেল না। নীলের মা কয়েকবার অনুরোধ করলেন, কিন্তু সে শুধু মাথা নেড়ে না করে দিল। শায়লা ফুপু আর চোখে তাকে দেখছিলেন আর বিদ্রুপের হাসি হাসছিলেন। খাওয়া শেষে যখন সবাই যে যার মতো চলে গেল, নীল অবন্তীর ঘরে এলো। অবন্তী তখন একটা বই খুলে বসেছিল, কিন্তু তার দৃষ্টি ছিল শূন্য। অবন্তী, প্লিজ আমার সাথে এমন করো না। তোমার এই চুপ করে থাকাটা আমার মরে যাওয়ার চেয়েও বেশি কষ্টের। অবন্তী বই থেকে মুখ না তুলেই বলল, আমার সাথে কথা বলার আগে নিজের কাছে একটা প্রশ্ন করো নীল। আজ যদি পরিস্থিতিটা উল্টো হতো, যদি আমার কোনো আত্মীয় তোমার পরিবারের কাউকে এভাবে অপমান করত আর আমি তোমাকে চুপ থাকতে বলতাম, তাহলে তোমার কেমন লাগতো? উত্তরটা পেলে তারপর আমার সাথে কথা বলতে এসো। নীল কোনো উত্তর দিতে পারল না।
কারণ সে জানে এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই। সে যদি অবন্তীর জায়গায় থাকত তাহলে হয়তো এর চেয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাত। সে বুঝতে পারছিল সে কতটা স্বার্থপরের মতো আচরণ করেছে। সে অবন্তীর হাতটা ধরতে চাইল। আমি জানি আমি ভুল করেছি, অবন্তী আমাকে একটা সুযোগ দাও প্লিজ, আমি সব ঠিক করে দেব। কি ঠিক করবে তুমি নীল? যে অপমানটা হয়ে গেছে সেটাকে ফিরে নেবে? যে বিশ্বাসটা ভেঙে গেছে সেটাকে জোড়া লাগাবে? কিছু জিনিস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না নীল। আর তুমি তো শুধু আমার বিশ্বাস ভাঙনি, তুমি আমার ভালোবাসার ভিত্তিটাকে নাড়িয়ে দিয়েছ। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা হইচই শোনা গেল। তারা দুজনেই চমকে উঠল। একজন প্রতিবেশী ছুটে এসে খবর দিল ছেলেপক্ষের এক গ্রামের লোক হাটে গিয়েছিল। সে নাকি মাতাল অবস্থায় বলছিল যে রিমির নামে এই অপবাদটা তারা ইচ্ছে করে দেয়নি। তাদের কাছে নাকি প্রমাণ আছে রিমির সাথে অন্য এক ছেলের ভালোবাসার সম্পর্কের একটা চিঠি নাকি তাদের হাতে এসেছে। এই কথাটা শোনার সাথে সাথে পুরো বাড়িতে যেন বাজ পড়ল। চিঠি? কিসের চিঠি? রিমি তো এমন কিছু করার মতো মেয়ে নয়। শাইলাফুবু চিৎকার করে উঠলেন, আমি তো আগেই বলেছিলাম নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য আছে। কোথায় সেই চিঠি? আমরা দেখতে চাই। নীল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অবন্তীর মাথা কাজ করছে না। চিঠি? এটা কি করে সম্ভব? তার মনে হলো এই সংকট যেন আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। নীল প্রতিবেশীর দিকে তাকিয়ে বলল, কে দিয়েছে এই চিঠি? কার কাছ থেকে পেয়েছে তারা? প্রতিবেশী লোকটি ইতস্তত করে যা বলল তা শোনার পর নীল আর অবন্তী একে অপরের দিকে তাকালো। তাদের দুজনের চোখেই ছিল রাজ্যের অবিশ্বাস আর তীব্র বিস্ময়। লোকটা বলল, তারা বলেছে চিঠিটা নাকি ঢাকা থেকে তাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠানো হয়েছিল, আর সেই কুরিয়ারের প্রেরকের জায়গায় নাম লিখেছিল অবন্তী চৌধুরী। হ্যালো লিসনার, আমাদের আকাশ গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের রোম্যান্টিক বাংলা গল্প চ্যানেলে আপলোড করা হবে। তাই আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে।